ভয়াবহ আকস্মিক প্লাবনে তাণ্ডবে লন্ডভন্ড নেপাল, নিহত বেড়ে ৩৫৯, ৫০০রও বেশি বিদেশি পর্যটক সহ নিখোঁজ প্রায় ১,৫০০। এবং টাঙ্গাইলে অ্যান্টিবায়োটিক সহ জীবন রক্ষাকারী মূল্যবান ৫০ বস্তা ওষুধ ফেলা হলো নদীতে, পিকআপ চালক আটক। মেয়াদোত্তীর্ণ দাবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। জানাচ্ছিল মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। আকস্মিক বন্যা আর ভূমিধসে নেপালে মৃত্যু হয়েছে অন্তত ৩৫৯ জনের। এছাড়া দেশটিতে ৫১৭ বিদেশি পর্যটক সহ এখনো নিখোঁজ অন্তত ৯১০। সীমান্তের ওপার চীনের তিব্বতেও এ ঘটনা এখনো খোঁজ মিলছে না ৫৫৮ জনের। নদীর উজানে প্রতিবন্ধকতা তৈরি হয়, যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে আবারও দ্বিতীয় দফার প্রলয়ঙ্করী ছোবল। চোখের পলকেই যেন নেমে এলো ধ্বংসযজ্ঞ। পাহাড়ি ঢল আর কাদার স্রোতে মুহূর্তেই মিশে গেল আস্ত জনপদ। নেপাল ও চীন সীমান্তে প্রকৃতির এমন রুদ্ররোষে এখন শুধুই লাশের সারি আর স্বজন হারানোর আহাজারি। বুধবার আঘাত হানা এই ভূমিধসে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। দুর্গত এলাকাটি সনাতন ধর্মের অনুসারীদের তীর্থস্থান কৈলাস মানস সরোবরে যাওয়ার প্রধান পথ। ফলে নিখোঁজদের তালিকায় রয়েছেন অগুন্তি বিদেশি পর্যটক। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের বহু নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের রাসোয়া ও নুয়াকোটা জেলা। বিপর্যয়ের কারণে নেপালের বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নেপালের এই ভূমিধসের প্রভাবে তিব্বতের জিরং বন্দরেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তিব্বতের শিগাৎসের ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে ওই এলাকার সড়কগুলোও এখন চলাচলের অনুপযোগী। এই সংকটে উদ্ধারকারী দল পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। নিখোঁজদের সন্ধান ও আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এই দল। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সে দেশটির সরকার। নিখোঁজদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়। নেপাল একটি উন্নয়নশীল দেশ। অস্ট্রেলিয়ায় এমন একটি দুর্যোগ মোকাবেলায় যে ধরনের সম্পদ ও সক্ষমতা রয়েছে, নেপালের তা নেই। তাই তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ায় দুর্যোগ নিয়মিত ব্যাপার হলেও বিজ্ঞানীরা এর পেছনে জলবায়ু পরিবর্তনকেই দুষছেন। আন্তর্জাতিক সংস্থা ইসিমোডের বিশেষজ্ঞ চিয়াংগং ঝাং দ্বিতীয় দফায় বন্যার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। সীমান্ত নদীর উজানে এখনো বিশাল প্রতিবন্ধকতা আটকে আছে। ফলে যে কোনো সময় দ্বিতীয় দফায় প্রলয়ঙ্কারী বন্যা আঘাত হানার সর্বোচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। নেপাল প্রত্যক্ষ করল সেই ভয়াবহতার কিছুটা রূপ। রুদ্র প্রকৃতি কোথায় কখন ছোবল হানবে তা নিয়ে শঙ্কা রয়েছে সবার। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে এই শোক প্রস্তাব গৃহীত হয়। নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও আহতদের চিকিৎসায় সহায়তা দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে 2026 সালে মারা যাওয়া সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার জমিরুদ্দিন সরকার এবং 11 জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতেও সংসদে শোক প্রস্তাব আনা হয়। একই সঙ্গে দেশ ও বিদেশে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাতেও সংসদে শোক প্রকাশ করা হয়। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস নিয়ে কথা বলবো। আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন। অধ্যাপক মোকাদ্দেম, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমরা আপনার কাছে আমার শুরুতে যেটি প্রশ্ন থাকবে, আমরা বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞানীদের কথা শুনছি, বিভিন্ন প্রতিষ্ঠানের কথা শুনছি, তারা বলছে যে কিছু নির্দিষ্ট কারণের কথা কিন্তু বলা হচ্ছে, কিন্তু কেউ আসলে ঠিক নিশ্চিত হতে পারছে না। প্রথমে বলা হলো এটি হিমবাহ গলে, তারপরে বলা হলো যে একটি ছোট মাত্রার ভূমিকম্পের পর আসলে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত যে কেন এই প্রলয়ঙ্করী দুর্যোগ নেপালে নেমে আসলো?
না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কারণ এখানে অনেকগুলো কারণ আছে। আমরা প্রথমে যদি দেখি যে এই যে কুশ নদী যেটা তিব্বত সীমান্তে, এটা এই এই মানে দুর্যোগ কিন্তু নতুন নয়। 1961 সালে হয়েছে, 1981 সালে হয়েছে, 2016 সালে হয়েছে। এবং এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণেই আমরা প্রথমত বলবো যে মানে যে বরফগুলো আছে, এটা বলা হচ্ছে যে আইস রক অ্যাভালেন্স। হ্যাঁ, এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে হিমবাহের যে ধসটা যেটা, সেটা ব্যাপকভাবে হয়েছে। এখন হিমবাহটা কেন মানে ধস নামলো, এই অ্যাভালান্স কেন হলো, এর পিছনে কারণ যেটা সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা উষ্ণায়ন প্রক্রিয়ার কারণে, বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়ার কারণে কিন্তু আসলে বরফ গলছে। এবং বরফগুলো গলে কিন্তু আমরা দেখি যে এখানে একটা পাহাড়ের উপরে একটা হ্রদ তৈরি করেছে, কৃত্রিম হ্রদ যেটাকে আমরা বলি। এবং এই কৃত্রিম হ্রদটা তারপরে একসঙ্গে হয়েছে, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, মনসুন রেইনফল যেটাকে আমরা বলি। এবং তখন আমরা দেখতে পাচ্ছি যে সেই রকটা সেই ভারটাকে ধরে রাখতে পারেনি, এবং একসঙ্গে চারটা জিনিস হয়েছে। আপনি দেখুন যে মানে বরফ গলেছে, হিম, তার সাথে পাথর, তার সাথে কাদামাটি, তার সাথে বৃষ্টি পানি, এই চারটা মিলিয়ে একসাথে কিন্তু একটা এটা হচ্ছে এক বিস্ফোরণ হয়েছে। এটা এই বিস্ফোরণের কারণে আমরা লক্ষ্য করতে পারি যে ওই কুশ নদী দিয়ে এটা এমন গতিতে প্রবাহিত হয়েছে যে যে মানে আশেপাশের লোকালয় জনপদ যারা যা কিছু ছিল, এবং সেখানে আপনারা জানেন যে এটা পর্যটনের এলাকা, এবং এখানে মানস সরোবর থেকে শুরু করে আরো একটা মানে তীর্থস্থানও রয়েছে। কাজে সেখানে সারা জি। তো এই জায়গাটাতে আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশের ক্ষেত্রে যে আমাদের শিক্ষণীয় যেটা, যে এই আকস্মিক এই ভয়াবহতার সমতলের দিকে নিম্নের দিকে ধাবিত হবে। এবং বিহারে প্রায় 6টা জেলাতে রেড অ্যালার্ট তৈরি করা হয়েছে। কিন্তু বাংলাদেশে হয়তো এটা আসবে না, কিন্তু ভবিষ্যতের জন্য বাংলাদেশের সতর্কতা যেটা আমরা দেখেছি যে মেঘালয় সীমান্তে 150 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে আমরা দেখেছি সুনামগঞ্জ 45 দিনের জন্য পানি নিচে ছিল, সিলেট কিন্তু 42 দিনের জন্য পানি নিচে ছিল। কাজে আমাদের আগাম সতর্ক বার্তার মাধ্যমে আমাদের এক ধরনের আগাম প্রস্তুতি যেটাকে বলা হচ্ছে, এবং জরুরি প্রস্তুতি যেটাকে আমরা বলেছি ইমার্জেন্সি রেসপন্স ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত লজিস্টিক্স গুলো দরকার, এখানে হেভি ইকুইপমেন্ট থেকে শুরু করে মানুষকে মানে ট্রেন বা স্কিল করা, একই সঙ্গে ভলান্টিয়ার যাদেরকে স্বেচ্ছাসেবক বলা হয় তাদেরকে নেওয়া, বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে একটা মানে আন্তঃসমন্বয় করা, এবং একই সঙ্গে আমাদের মানে যেটা বলতে হবে যে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করা, এবং মানুষের মধ্যে এক ধরনের মানে স্পিরিট যেটা যে সক্ষমতা তৈরি করা, যে সক্ষমতার মাধ্যমে আমরা যে কোনো ধরনের বিপদ মোকাবেলা করতে পারবো। আমরা মানে বাংলাদেশ রোল মডেল দুর্যোগ মোকাবেলায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আরবান ডিজাস্টার যেটা আছে আমাদের, সেখানে একটা নাজুকতা আছে। বিশেষ করে আমাদের ভূমিকম্প একটা মানে 100 বছরের সাইকেল পার হয়ে গিয়েছে, এবং আমাদের 7 পয়েন্ট রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে কিন্তু 60 ভাগ থেকে 70 ভাগ মানে ভূমি মানে বিল্ডিং ধসে যাবে, এবং সেখান থেকে আমাদের রেস্কিউ করার কোনো রকম সেই ধরনের পর্যাপ্ত ব্যবস্থা আমরা এখনো অবকাঠামো থেকে শুরু করে কোনো কিছু করতে পারিনি। কাজে এখন এটা একটা অশনির সংকেত আমাদের জন্য, এবং আগাম প্রস্তুতির জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। অধ্যাপক মোকাদ্দেম, আবার নেপালের প্রসঙ্গে যদি আসি, যেটি বলা হচ্ছে যে আরেকটা ঢেউ আরেক দফা এই প্রলয়ঙ্করী ভূমিধস বা বন্যা আসতে পারে, সেটির সম্ভাবনা আসলে কি বলছেন? এটা এই সম্ভাবনা আছে। কারণ এটা আমরা যদি বলি যেটা ভূমিকম্প না, কিন্তু ভূমিধস, এই অ্যাভালান্স যেটা হচ্ছে যে বরফ পানি যখন গলে যাচ্ছে, তখন কিন্তু এটা 5200 ফিট উঁচুতে, আপনি খেয়াল করে দেখুন 5200 ফিট উঁচুতে যদি বরফ গলতে থাকে এক ক্রমান্বয়ে, এবং সেখানে যে মানে খাড়ি যেটাকে বলি বাংলায় আমরা, মানে সেই খাড়ি দিয়ে যে পানির প্রবাহ হচ্ছে, সেখানে কিন্তু অনবরত অন্যান্য পাহাড়গুলো থেকেও কিন্তু পানি মানে অনবরত চলে আসতে থাকবে, এবং সেটা কিন্তু নাজুকতা সবচেয়ে বেশি রকম বাড়াবে। কাজে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারও এই পানির ধারা কিন্তু চলে আসতে পারে। একদম পরিষ্কার। অধ্যাপক মোকাদ্দেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।